সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ট্রিবিউনের সাহিত্য বিভাগ থেকে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়ে আমাদের মানে সৌভাগ্য যে এমন একজন মানুষকে আমরা পেয়েছি যিনি শিক্ষক হিসাবে, লেখক হিসাবে, চিন্তক হিসাবে আমাদের সবার প্রিয় পরিচিত বিশ্বদেব চৌধুরী স্যারকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো স্যার, আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আবু ইসাকের জন্ম শতবর্ষ এবার 1926 সালের 3রা নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো এবছর যেহেতু তার জন্ম শতবর্ষ, সেই উপলক্ষে আসলে এই আয়োজনটা। আমি প্রথমে যেটা জানতে চাই, আবু ইসাকের লেখার সঙ্গে আপনার ঠিক কবে প্রথম পরিচয় ঘটে? কোন বয়সে, যখন আমি আসলে কোন শ্রেণীতে পড়তেন? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর মূলত আমি তার সূর্যদিগল বাড়ির সঙ্গে পরিচিত হই। এর আগে এক দুইটা গল্প পড়েছি, কিন্তু সেগুলা খুব রেখাপাত করেনি। হয়তো গল্প পড়া, অনুধাবন করার যে সামর্থ্য দরকার সেগুলি হয়তো তখন ছিল না। কিন্তু মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সূর্যদিগল বাড়ি ঠিক এরকম অভিনব নামের একটা আকর্ষণ ছিল, সেই সূত্রে উপন্যাসটি পড়েছে। আর স্যার, এই যে সূর্যদিগল বাড়ির যে প্রথমে ব্যাখ্যা আছে উপন্যাসে, একদম যে উত্তর পূর্ব এবং পশ্চিম দিকে বাড়ির যে ব্যাপারটা থাকে, এই ব্যাখ্যাটা আপনি আপনার অভিজ্ঞতার জায়গা থেকে কিরকম মনে করেন? আসলে সূর্যের যে উত্তরায়ণ দক্ষিণায়ন, এই বিষয়টি উপন্যাসের আখ্যানের সঙ্গে যদি বিচার করা যায় এবং এর সঙ্গে যদি ঔপন্যাসিকের জীবনবোধকে আমরা বিবেচনায় রাখি, তাহলে একটি সময় পর্ব এখানে ধারণ করতে চেয়েছেন বলে আমার মনে হয়েছে ঔপন্যাসিক। আমরা দেখব যে নতুন প্রাদেশিক রাজধানী হলো ঢাকা 1947 সনে। দেশ ভাগের পর নতুন রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠিত হলো। আমাদের পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান নাম হলো এবং রাজধানী হলো ঢাকা নতুন করে। তো এই যে নতুন সময়, এই সময়ে প্রথম আমাদের ঔপন্যাসিক হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। 48 সালেই তার লাল সালু প্রকাশিত হলো। এর আগের প্রজন্মের যারা লেখক ছিলেন, কাজী আব্দুল ওদুদ, আবুল ফজল, এরা কিছু কিছু লিখেছেন, উত্তরকালেও লিখেছেন। কিন্তু এই নতুন প্রজন্মের লেখক যদি আমরা বলি, সৈয়দ ওয়ালিউল্লাহর নাম প্রথমেই বলবো, তারপরেই যাদের নাম আসবে তার অনেকটা শীর্ষে আবু ইসাকের নাম বলতেই হয়। তো সূর্যদিগল বাড়ি প্রকাশিত হয়েছে 1955 খ্রিস্টাব্দে। এই উপন্যাসে দেখবেন যে এই যে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, নতুন রাজধানী তৈরি হলো এবং গ্রামীণ জীবনে এর যে অভিঘাত, এই সূত্রে আমরা দেখব যে কিছু গুণগত পরিবর্তন সমাজে ঘটছিল। এগুলি ঔপন্যাসিককেও আকৃষ্ট করেছে। আমাদের যে সামাজিক বাস্তবতা, নারীরা অন্দরমহলেই তাদের ঠিকানা বেছে নিয়েছে, সেটাই ছিল তাদের জীবনের নির্মম বাস্তবতা। কিন্তু নতুন সময়, নতুন চাহিদা, নতুন বাস্তবতা নারীকে তার সামাজিক অবস্থানের কারণে ঘর থেকে বের করে এনেছে। এবং আমরা দেখব যে এখন যেমন আমরা কর্মজীবী নারীর পরিচয় পাই, তাদের ক্ষমতায়নের কথা বলি, তাদের
উদ্যোক্তা হয়ে ওঠার কথা বলি, এগুলি তো আজকের বাস্তবতা, কিন্তু এরও একটা শুরু আছে। আমি প্রসঙ্গত বলি, কাছাকাছি সময়ে প্রকাশিত অদ্বৈত মল্লবরবনের তিতাস একটি নদীর নাম উপন্যাসের কথা যদি বলেন, দেখবেন সেখানেও যে তিতাস শুকিয়ে গেল, গোকর্ণঘাট গ্রামের বসতির আমি বলবো উৎপাটন হলো, এবং ওইখানে দেখবেন যে এই উপন্যাসে শেষের দিকে সাহায্য সংস্থা, এনজিও যাকে বলি, সেই ধরনের প্রতিষ্ঠান আসলো, ঋণ দেওয়ার ব্যবস্থা হলো, ক্ষুদ্র ঋণ এই ধরনের হলো, এবং একটা নতুন জনপদ তৈরির একটা সংকেত কিন্তু তিতাস একটি নদীর নামের শেষে আছে। একদম। আবু ইসাক খুব সময় সচেতন মানুষ। এই পাকিস্তান, এইসব প্রতিষ্ঠা, এগুলি সঙ্গে তাদের প্রত্যক্ষ সংযোগ ছিল, কারণ তারা দেখেছেন ওই সময়ের তারা মানুষ। জানেন তো যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে বেশ কিছুদিন তিনি পশ্চিম পাকিস্তানের করাচিতে অবস্থান করেছিলেন, সেখানে কর্মজীবন পড়ালেখাও করেছেন ওখানে, তারপরে একসময় ফিরে এসছেন। তো এই বিষয়গুলি বিবেচনায় রেখে যদি আমরা সূর্য দীঘল পাড়িকে মূল্যায়ন করি, তাহলে দেখব এর মধ্যে জীবনের বাস্তবতা, পারিবারিক জীবনের সংকট, নারীর সংগ্রাম, তার উপর নেমে আসা অত্যাচার, তার সঙ্গে কুসংস্কার, এই সব কিছু, যতই সংস্কার বলি সবকিছু কিন্তু শেষ পর্যন্ত আমাদের সমাজে সবকিছু নারীর দিকেই ধাবমান হয়। নারী, পুরুষ পেতনি হয় না, ডাইনি হয় না, নারী হয়। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতাই ধরেছিলেন এবং এই নারীর বাইরে বেরিয়ে আসার, এটি আমার কাছে অনেক বিষয় উপন্যাসে আছে, কিন্তু এই বিষয়টাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই যে নারী যে তার জীবিকার প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে আসছে, এই অগ্রযাত্রার স্মারক হিসেবেও আমি সূর্য দীঘল পাড়িকে বিশেষ বিবেচনা। এটা তো একটা খুব চমৎকার বিষয় বললেন, নারীর এই যে মানে জয়গুণকে যেভাবে আমরা দেখি। এখন একটা প্রশ্ন স্যার, আপনি তো উপন্যাসটা পড়েছেন ওই সময় আপনার বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকে, চলচ্চিত্রটা কি দেখা হয়েছে? আচ্ছা, এই যে চলচ্চিত্র হলো তার উপরে, সে বিষয়ে যদি আমরা চিন্তা করতে চাই যে সূর্য দীঘল বাড়ি উপন্যাস হিসাবে আর চলচ্চিত্র হিসাবে আপনার কি মনে হয় যে জয়গুণ চরিত্রে যে অভিনেত্রী ডলি আনোয়ার, পরে তখন ইব্রাহিম, ডলি আনোয়ারকে আমরা জয়গুণ, আমার কাছে যখন আমার কাছে কিন্তু মনে হচ্ছে জয়গুণকে ডলি আনোয়ার বেশ ভালো উপস্থাপন করেছেন। আপনার চলচ্চিত্র দেখার অভিজ্ঞতাটা কি সূর্য দীঘল বাড়ি উপন্যাসের পরিপ্রেক্ষিতে? আমি শুধু ভালো বলবো না, আমার কাছে মনে হয়েছে এই যিনি এর মসিউদ্দিন শাকের এবং শেখ নিয়ামত আলী, ওনাদের যে পছন্দ, এই পছন্দকেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই, কারণ কাস্টিং। এবং ডলি ইব্রাহিম আমার বিভাগের প্রাক্তন ছাত্রী ছিলেন, আমার বিভাগের শিক্ষক নীলিমা কন্যা। তো এগুলো তো তার পরিচয় আছেই, কিন্তু তিনি সত্যিকার অর্থে আমি বলবো জাত শিল্পী একদম, এবং জয়গুণ চরিত্রকে জীবন্ত করে একদম উপস্থাপন করার যে শক্তি, সেই শক্তি তিনি প্রদর্শন করেছেন। এবং এখানে যারা ক্যামেরার কাজটা করেছেন, আপনার মনে আছে নিশ্চয়ই, সেটি সাদা কালো ছবি, এবং এই সাদা কালো ছবির যে আবেদন, তার যে বিভিন্ন ছায়া প্রচ্ছায়া, এগুলির ব্যবহার এবং বিভিন্ন ধরনের ইমেজকে পাঠকের দর্শকের স্মৃতিতে এবং বিবেচনায় একটা দৃঢ়বদ্ধ সংকেত পৌঁছে দেওয়া, এগুলি অসাধারণভাবে এই
হয়েছে। এবং আমি এই সঙ্গে আরেকটি চরিত্রের কথাও আমি বিশেষভাবে বলতে পারি। জয়গুণের যে কথিত স্বামী, সেই চরিত্রে অভিনয় করেছিলেন খুব সম্ভবত কেরামত মাওলা। কেরামত মাওলা, তার যে অভিনয়, এটা অসাধারণ, এটিও অসাধারণ, আমি বলবো অসাধারণ। একদম এবং অবিস্মরণীয়। এটি এই দুজন, এই দুটি চরিত্র অভিনয়ে পুরো আমি বলবো চলচ্চিত্র দুজনই পরিপূরকের ভূমিকা একদম পালন একদম করেছেন। দারুণ। কাউকেই আমি খাটো করে দেখব না, কাউকেই আমি বড় করেও দেখব না। কিন্তু তবে সবকিছু ছাপিয়ে জয়গুণের চরিত্র যে ছবি আমার মনুষ্যচক্ষে, আমার অন্তর্দেশে লুকানো আছে, সেটি আসলে ডলি ইব্রাহিমের মুখ। অসাধারণ। কাজেই এই এই দুটিকে আমি জয়গুণ বলতেই আমি ডলি ইব্রাহিমের মুখটাই আমার মনে হয়। আমরা সরাসরি এটি শিল্পীর এবং অভিনেতার, পরিচালকের সবারই কৃতি। সাথে সবাই অবশ্যই অবশ্যই অবশ্যই। আরেকটা স্যার ব্যাপার হচ্ছে যে আমরা দেখি যে এই লেখক আবু ইসহাক মাত্র 3টি উপন্যাস লিখেছেন, সূর্য দীঘল বাড়ি, পদ্মার পলিদ্বীপ এবং জাল। তো জাল তো গোয়েন্দা উপন্যাস, ওনার নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখেছেন। আমরা দেখি প্রচুর উপন্যাসিক অসংখ্য উপন্যাস লেখেন, কিন্তু সেই অর্থে চলচ্চিত্র রূপায়ণ খুব সবার ভাগ্যে ঘটে না। আবু ইসহাক সূর্য দীঘল বাড়ির রচয়িতা হিসেবে যেভাবে বাংলাদেশে পরিচিত, সাধারণ পাঠকের কাছে পরিচিত, যারা সিরিয়াস পাঠক তাদের কাছে পরিচিত, সেই সঙ্গে এমন একটি চলচ্চিত্র, তার উপন্যাস 3টি উপন্যাসের থেকে একটি উপন্যাস চলচ্চিত্র হলো, সে জায়গা থেকেও আমার মনে হয় আবু ইসহাকের কৃতিত্ব বলি বা তার যে সাফল্য বলি সেটি বিশেষভাবে গণ্য করার মতো। পদ্মার পলিদ্বীপ নিয়ে পরের যে উপন্যাসটি, সে বিষয়ে স্যার আপনার একটা লেখা আছে। হ্যাঁ, লিখেছি আমি। এবং সেই পদ্মার পলিদ্বীপ যখন আপনার সূর্য দীঘল বাড়ির পড়ার পরিপ্রেক্ষিতে যদি আপনি বিবেচনা করেন, সেই জায়গাটা আপনার কাছে কিরকম করে ধরা পড়েছিল, এটুকু জানতে চাই স্যার। আমি খুব মোটা দাগেই বলছি আজকে, যে ঠিক ওইভাবে প্রস্তুতি নিয়েও আসেনি, তারপরেও মোটা দাগে আমি বলি যে পদ্মার পলিদ্বীপ উপন্যাসটি আবু ইসহাক একটা দীর্ঘ সময় নিয়ে লিখেছিলেন। এর কিছু অংশ বাংলা একাডেমির সম্ভবত উত্তরাধিকার পত্রিকায়ও প্রকাশিত হয়েছিল। এই উপন্যাস রচনার সূচনা থেকে তার প্রকাশনার যে সময়, সেটি যতদূর মনে পড়ে 25 বছর। তো 25 বছর ধরে যে উপন্যাসের পরিকল্পনা, তা একটা বিশেষ মূল্য বহন করল, এবং সেই মূল্য নিশ্চয়ই এই উপন্যাসে আছে। তবে আমরা তো তুলনা থেকে উপন্যাসকে বাদ দিতে পারি না, তুলনা বিচারটা আমরা করেই ফেলি, যেহেতু আমাদের সামনে আছে সূর্য দীঘল বাড়ি। তো সেই দিক থেকে আমি বলবো যে এই উপন্যাসের কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা থাকতেই পারে, কিন্তু এর কিছু বিশেষত্ব আছে। তো তার আলোকে যদি আমি বলি যে আপনি দেখবেন যে এই পদ্মার পলিদ্বীপ, পদ্মা এই নদীটাই এর মূল বিষয়, এর শিরোনাম বলে দেয়। এবং পদ্মা বাংলাদেশে যেখানে গঙ্গার প্রবেশ ঘটেছে, সেখান থেকে তার নাম পদ্মা। এর পশ্চিম অংশে আমরা দেখব যে এটি গঙ্গা। তো গঙ্গাকে নিয়েও উপন্যাস রচিত হয়েছে, পদ্মাকে নিয়েও উপন্যাস রচিত হয়েছে। আমি কয়েকটি উপন্যাসের নাম একটু মনে করি। পদ্মা নদীর মাঝি, নদী ও নারী, হুমায়ুন কবির লিখেছেন। নদী আছে কিন্তু পদ্মার প্রসঙ্গ হয়তো নেই। কাজী আব্দুল ওদুদের নদীবক্ষে উপন্যাসের কথা বলতে পারি। আমরা বলতে পারি সমরেশ বসুর গঙ্গার কথা। তো এই যে উপন্যাস এবং
এর আগে এবং আবু জাফর শামসুদ্দিন যদিও পদ্মা মেঘনা যমুনা লিখেছিলেন, যদিও নদী প্রসঙ্গটা নাই, তিনটি হ্যাঁ, তিনটি বাংলাদেশকে, নাম হ্যাঁ, সেখানে এসছে, বাংলাদেশকে ধারণ করেছে। আর একটি উপন্যাসের নাম তো আমি কিছুক্ষণ আগে উল্লেখই করেছি, তিতাস একটি নদীর তিতাস। নাম। তো পদ্মা নদীর মাঝি উপন্যাসে যে জীবনটি আছে, এর প্রত্যক্ষ অভিজ্ঞতা মানিক বন্দ্যোপাধ্যায় অর্জন করেছিলেন। আমরা জানি যে এই উপন্যাস রচনার 8-9 বছর আগে তিনি টাঙ্গাইলে ছিলেন। তার মায়ের মৃত্যু হয় টাঙ্গাইল শহরে মানিক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু নদীকে উপস্থাপন করতে হলে নদীর সামূহিক অভিজ্ঞতা অর্জন করা দরকার। সেইটি কিন্তু নিবিড়ভাবে অর্জন করেছিলেন সমরেশ বসু। নদী জীবন যাপন করেছেন, জেলেদের সঙ্গে তিনি বসবাস করেছেন, নৌকায় অতিবাহিত করেছেন। তো সেই অভিজ্ঞতার প্রকাশ তো গঙ্গাতে আছেই। পদ্মা নদীর মাঝিতে একটি অংশে আমরা সেই অভিজ্ঞতার পরিচয় পাব, বাকি অংশে আমরা জনজীবন এবং মনস্তত্ত্ব, মানুষের অন্তর্গূঢ় রহস্য, তার পরিচয় আমরা পাব। তো পদ্মার পলিদ্বীপ, যখন পলি এবং দ্বীপ বলা হচ্ছে, আসলে পদ্মার চর। তো এই চর কে কেন্দ্র করে, খুনের চর যে চর, সেইটাকে কেন্দ্র করে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এবং দুজন নারী, এদের সম্পর্ক, এর মধ্য দিয়ে এবং মাছ ধরা যে জীবনের কথা বলছেন, পদ্মা তীরবর্তী জনজীবন, তাদের লোকভাষা, তাদের লোকসঙ্গীত, তাদের লোকক্রীড়া, তাদের অভ্যাস, তাদের ভর্ৎসনা, তাদের কুৎসা রটনা, এগুলি সব কিছু মিলিয়ে একটা জীবন এই উপন্যাসে উঠে এসছে। কিন্তু আমার মনে হয়েছে যে এই উপন্যাস পড়ে জীবনের বাস্তবতাকে, নদী কেন্দ্রিক জীবনের বাস্তবতা, যেখানে নদী নায়ক হয়ে ওঠে, এটি শেষ পর্যন্ত আবু ইসহাককে ধরে রাখতে পারেনি। এই উপন্যাসে আমরা দেখব যে শেষ পর্যন্ত একটা লোকজীবনকে কেন্দ্র করে একটি পুরুষ চরিত্র এবং প্রধানত দুটি নারী চরিত্রকে নিয়ে এই উপন্যাসটি একটি রোমান্সকে আত্মস্থ করেছে। এই রোমান্সে অনেক কিছু থাকে, অভিযান থাকে, আবিষ্কার থাকে, উচ্ছ্বাস থাকে, রঙের বিস্তার থাকে, যাকে বলবো আমরা বর্ণাঢ্যতা, তা থাকে, উচ্চাসা থাকে, উচ্চকণ্ঠ থাকে। তো এগুলি এই উপন্যাসে আছে এবং কিছু খল চরিত্র, নিম্ন বা অন্তজ, বা আমরা যদি বলি নিম্নবর্গ, এই বর্গ থেকে উঠে আসা মানুষের আস্তে আস্তে প্রতিষ্ঠার আখ্যান, সেগুলিও ওই উপন্যাসে আছে। কিন্তু সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে নদীর মহাকাব্য শেষ পর্যন্ত আবু ইসহাক হয়তো তৈরি করতে পারেন, কিন্তু জীবনের বাস্তবতা সেটি আছে। এবং বিশেষভাবে এই উপন্যাসের কিছু কিছু অংশের কথা আমরা বলতে পারি, মাছ ধরার যে প্রক্রিয়া, সেগুলি আমাদেরকে আকৃষ্ট করে। চরে দখল নেওয়ার জন্য যে মল্লযুদ্ধ, সেগুলো আমাদেরকে আকৃষ্ট করে। আর সবচেয়ে যেটি আমি বলবো এই উপন্যাসের একটি শীর্ষস্থান, সেটা খুব বেশি বাংলা উপন্যাসে আমরা পাবো না, সেটা হচ্ছে লোকক্রীড়া। লোকক্রীড়া আমরা
অদ্বৈত মল্লবর্মণীয় পাবো, যেখানে আমরা নৌকা বাইচের পরিচয় পাবো। এইখানে একটি লোকক্রীড়া, যেটি আমাদের জাতীয় ক্রীড়া হিসেবে পরিচিত, কাবাডি, সে কাবাডির একটি দৃশ্যপট তৈরি করেছেন। এবং এই দৃশ্যপটটি আমার কাছে মনে হয়েছে যেন এই উপন্যাস, এই কয়েকটি পৃষ্ঠা, এটা একটি চলচ্চিত্র। এবং এখানে এই যে উৎকণ্ঠা, উত্তেজনা, এগুলাকে, লোকজীবনের উচ্ছ্বাসকে একীভূত করে দ্বন্দ্ব এবং প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এই লোকক্রীড়াকে যেভাবে তিনি উপস্থাপন করেছেন, আমার এই উপন্যাসের একটি শ্রেষ্ঠ এলাকা বলে সেটি খুব সুন্দর স্যার, দারুণ। এখন আমরা এই লেখকের জন্মশতবর্ষে ঔপন্যাসিক যে আবু ইসাক, আপনার দুটো উপন্যাস পাঠে বা যে লেখা বা রচনা আপনি পড়েছেন, তার পাশাপাশি অভিধানের মতো কাজ আবু ইসাক করেছেন। সেই অভিধানের জায়গাটা সম্পর্কে যদি স্যার একটু আলোকপাত করতেন, সেটা কি সম্ভব? অভিধান যেটি তিনি প্রণয়ন করেছিলেন, আমি যতদূর জানি যে সেটি তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি। বাংলা একাডেমি তার সেই অভিধান, অসমাপ্ত অভিধানের কিছু অংশ গ্রন্থাকারে প্রকাশ করেছে। সমকালীন বাংলা শব্দের অভিধান। তো অভিধান প্রণয়ন বা সংকলন, এটি একটি কঠিন কাজ আমরা জানি। এবং সাধারণত গবেষকরা, ভাষা বিজ্ঞানীরা, এরাই, ব্যাকরণবিদরা, এরাই অভিধান সংকলন করেন, উপন্যাসিক অভিধান করেন। কিন্তু একজন কথাশিল্পী যখন অভিধান প্রণয়ন করেন তখন, এবং সমকালীন বাংলা ভাষার অভিধান যখন প্রণয়ন করেন, আমরা দেখব যে আমাদের জীবনে, আমাদের মুখের ভাষায় অনেক শব্দ ছড়ানো আছে। সব শব্দ অভিধানকারীর দৃষ্টি হয়তো আকর্ষণ করে না, সব শব্দ সংকলিত হয় না। বিশেষত উপভাষা, লোকভাষা, এই লোকভাষার তো এটা জীবন্ত জনগোষ্ঠীর ভাষা। প্রতিদিন নানা আঘাতে, প্রত্যাঘাতে, পারিবেশিক বাস্তবতায় রূপান্তরিত হয়, নতুন ভাবে গড়ে ওঠে, নতুন অভিজ্ঞতা দিয়ে নতুন প্রবাদ প্রবচন তৈরি হয়, নতুন শব্দ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। অভিধানকারের কাজ হচ্ছে সেই শব্দকে শনাক্ত করে তাকে সংকলিত। এবং স্যার, ওই যে আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি সূর্যদিগল বাড়ি উপন্যাসের মানে উপন্যাসের শেষে এক ধরনের চর্চা করেছেন অভিধানে এই শব্দগুলির অর্থ লেখা। এবং আমি যতদূর জানি, এটা শুনেছিলাম যে উনি অভিধান চর্চা করার জন্য একটা মানে টুলের মতো বানিয়েছেন, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হতো। উনি একটা টুল সেখানে দাঁড়িয়ে, কারণ উনি বসে ওই কাজটা করতে পারতেন না, ওনার কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল দীর্ঘক্ষণ বসে থাকার জন্য, উনি দাঁড়িয়ে ওই কাজটা করতেন। অর্থাৎ একজন মানুষ অভিধান, একজন কথাশিল্পী হিসাবে তিনি অভিধান চর্চা করছেন, পাশাপাশি ওটা যাতে মানে ওনার শারীরিক সামর্থ্য অনুযায়ী করা যায় সেজন্য উনি আলাদা ব্যবস্থা নিয়েছিলেন। তো সুতরাং আমরা দেখতে পাই যে আবু ইসাক তার মানে যে কর্মসূচি, যে উপন্যাস লিখবেন, ছোট গল্প লিখবেন বা এই যে অভিধান প্রণয়ন করবেন, সেই জায়গা থেকে আমাদের বাংলা দেশের উপন্যাসের জগতে বা আমাদের সৃষ্টিশীল লেখালেখির জগতে যদি বিশেষ কোনো ভূমিকা আপনার কাছে মনে হয় যে উনি এই ভূমিকাটার জন্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি কি? আমি একটু স্যার যদি আপনার অভিমত আপনি যদি দেন। এটি প্রশ্নের উত্তরটা একটু দীর্ঘ হয়, তবে আমি খুব সংক্ষেপে যদি বলি, প্রথমেই আমি সেটি শুরুতে বলে দিয়েছি যে এই যে নতুন একটি যুগ তৈরি হলো 1947 সালে, নতুন রাজধানী, নতুন শহর, নগরায়ন, গ্রামের মানুষ শহরে আসছে জীবিকার প্রয়োজনে। এই রূপান্তরের যারা প্রত্যক্ষদর্শী তাদের অন্যতম আবু ইসাক, এবং সেই সময়টাকে তিনি
শিল্পরূপ দিয়েছেন তার উপন্যাসে। এইটি একটি বড়। আমরা শওকত ওসমানের কথা হয়তো প্রসঙ্গক্রমে আসবে, কিন্তু শওকত ওসমান তো এই ভূমির সন্তান নন। না, তিনি খুব, ওই কাছাকাছি পশ্চিম সময়ে পশ্চিম কাছাকাছি সময়ে তিনি এখানে এসছেন, এবং তিনি কিন্তু বিশ্বের চোখে নতুন একটি ভূখণ্ডকে দেখছেন। এখানে এর অগ্রগতিটা তার চোখে যেভাবে এসছে, আবু ইসাকের কাছে সেভাবে আসেনি। আবু ইসাক এই পদ্মার পারে তার জীবনের শুরু, এবং সেখান থেকে তিনি উঠে এসছেন। এই একটা দিক বলবো যে তার বিশিষ্ট বিশিষ্টতা। আর দ্বিতীয়ত, যাকে অভিধান সংকলনের মধ্য দিয়ে এই যে একজন কথাশিল্পী, যিনি কথা বুনেন শব্দ দিয়ে, এবং শব্দের মধ্যে ছবি থাকে, শব্দের মধ্যে সঙ্গীত থাকে, শব্দের মধ্যে চিত্র থাকে, অনেক কিছু থাকে, এবং এই যে সমকালীন শব্দ, এর যে সংকলনের কাজটি তিনি শুরু করেছিলেন, এইটাও আমার কাছে মনে হয় যে একটা পথিকৃতের ভূমিকা পালন করেছেন। কথাশিল্পী যখন শব্দ সংকলনে মনোনিবেশ করেন, তখন তার দৃষ্টিভঙ্গিটা একটি ভিন্ন হয়। এই ক্ষেত্রে আমি তার সঙ্গে খুব স্বল্প সময়ে আলাপ করার সুযোগ আমার হয়েছে। এই প্রসঙ্গটা একেবারে স্বল্প সময়ের জন্যে। আমি তার এক বয়োজ্যেষ্ঠ বন্ধুকে নিয়ে কাজ করেছিলাম। আচ্ছা। সেই বন্ধুর স্ত্রীর আনুকূল্যে আমি, সেই বন্ধু মির্জা আব্দুল হাই, বাংলাদেশের একজন বিশিষ্ট গল্পকার, ঔপন্যাসিক। তো সেই মির্জা আব্দুল হাইয়ের ফাইল দেখার ক্ষেত্রে আমি আবু ইসাকের কয়েকটি চিঠির সন্ধান সেখানে পেয়েছিলাম। সেখানে আমি পেয়েছিলাম তাদের অনেক উত্তরকালের কথাশিল্পী রাবেয়া খাতুনের। তো আমার মনে হয়েছে যে আবু ইসাকের এই বন্ধু সান্নিধ্য, বয়োজ্যেষ্ঠ বন্ধু সান্নিধ্য, এটিও খুব গুরুত্বপূর্ণ। মির্জা আব্দুল হাই তো বয়োজ্যেষ্ঠ ছিলেন অনেক, কিন্তু এটি জ্যেষ্ঠ কনিষ্ঠের সম্পর্কে সীমাবদ্ধ থাকেনি, এটি বন্ধুত্বের পর্যায়ে উপনীত হয়েছিল, এবং এটি মূলত হয়েছিল প্রবাস জীবনের কারণে। এই দুজনেই একটা সময় পশ্চিম পাকিস্তানে ছিলেন, করাচিতে ছিলেন। তো এটিও আমার কাছে আবু ইসাককে বিবেচনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলে আমার মনে হয়। আচ্ছা, আজকে আমরা জন্মশতবর্ষের মানে যে বছরটা 1926 থেকে 2026, আবু ইসাকের উপন্যাসিক আবু ইসাক, অভিধানকার আবু ইসাক, এই দুটো বিষয়ে মূলত আমাদের আলোকপাত করার চেষ্টা করেছি। অধ্যাপক, লেখক, চিন্তক বিশ্বদেব চৌধুরী অত্যন্ত চমৎকারভাবে প্রসঙ্গগুলি তুলে ধরেছেন, এবং আমার মনে হয় যে যারা আবু ইসাককে নতুন করে পড়বেন, এবং আবু ইসাকের ঔপন্যাসিক হিসাবে তার যে প্রাসঙ্গিকতা বা তার অভিধানের যে জায়গাটা উনি বাংলাদেশের সূচনা করেছিলেন, সেই জায়গাটা সম্পর্কে অনেকে আগ্রহী হবেন। তো যদি সেটি হয়, আজকের অনুষ্ঠানে সেটাই হবে সার্থকতা। ধন্যবাদ সবাইকে।